সকলকে নমস্কার জানিয়ে আজকে শুরু করছি ছট পুজো নিয়ে। অনেক নতুন ধরনের তথ্য পেলাম। আমাদের বিশিষ্ট পুরাণবিদ, আমাদের অগ্রজ সাহিত্যিক, প্রাবন্ধিক ডক্টর নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয় কিছু ভিডিও শুনে তার বইপত্র পড়ে দীপাবলির মন খারাপিয়া আলোর রোশনায় কিছুটা হলেও এখন স্তিমিত। আর তার মাঝেই আমি যেখানটা থাকি দক্ষিণ কলকাতার, সেখানে বিহারিদের একটি জনঅধ্যুষিত জায়গা আছে। সেইখানে খুব ঘটা করে ছট পুজো প্রত্যেকবার পালন দেখি, আমি দেখতে পাই, মানে জানলা দিয়েই দেখতে পাই। আর যার জন্যই আমার কালে কালে ছট পুজো নিয়ে জানার একটা আগ্রহ তৈরি হয়, এবং লেখালেখির সূত্রে যেহেতু আমি এসব চর্চা করি, তাই জানার তো কোনো শেষ নেই। যাই হোক, তা সেই দীপাবলির আলোর রোশনাই ফিকে হয়ে যেতে না যেতেই আবারও মহাসমারোহে আবার আলোকমালায় মেতে ওঠে, সেজে ওঠে আমাদের এই শহর কলকাতা। এবং সেখানে যেহেতু বহু বিহারি মানুষের বাস, তাই সেখানে মহাসমারোহে পালিত হয় ছট পুজো। সূর্য ষষ্ঠী বলেন অনেকে, আমিও এতদিন তাই জানতাম। তা আজকের পুরাণবিদের কথায় অনেকগুলো কোরিলেশন খুঁজে পেলাম, সেই নিয়েই আজকের এই ভ্লগ। মূলত মানে বিহার, ঝাড়খণ্ড, বিহার সংলগ্ন নেপাল এবং উত্তরপ্রদেশে আমরা দেখি পালিত হয় ছট পুজো। আর প্রতিবারের মতো আমি দেখতে থাকি এটা আমাদের এই পণ্ডিতিয়া রোডের বিহারি অধ্যুষিত যে বিশাল জনপদের কথা বললাম, আমার ঘর থেকেই আমি দেখতে পাই সেই কর্মকাণ্ড। সেখানে সেই জায়গাটাতে একটা মাঠ আছে, সেখানে সাধারণত সারা বছর ভাড়ার গাড়ি রাখা থাকে রাতের বেলায়। আর ছট উপলক্ষে সেসব গাড়ির ঠাঁই হয় সপ্তাহখানেকের মতো অন্যত্র সরিয়ে দেওয়া হয়। মাননীয় পুরসভা কলকাতার আর 5টা জায়গার মতোই অস্থায়ী পুকুর খনন করে দেন ছট স্নান এবং কৃত্রিম মানে ছট স্নানের জন্য, এবং সেই কৃত্রিম জলাশয়ে নেমে ব্রতীদের ছট পুজো পালন চলে। সূর্য এবং তার স্ত্রী উষার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন বলে কেউ কেউ। সেই জন্যই অনেকে বলেন এই ছট পুজোর আর এক নাম হচ্ছে সূর্য ষষ্ঠী। পরে আসছি বিশদে সেই ব্যাপারে। সবার পক্ষে আসলে গঙ্গায় যাওয়া তো সম্ভব হয় না। আর একবার সূর্যদেব মানে সূর্যোদয়ের প্রাক্কালে যেতে হয়, আর একবার সূর্যাস্তের সময় স্নান করতে হয়। মানে স্নান করে একটা বিপুল পরিমাণে অর্ঘ্য নিবেদন করতে হয়। কী অর্ঘ্য, কেন সেই অর্ঘ্য, সে ব্যাপারেও বলবো বিশদে। আপাতত সেই অস্থায়ী জলাশয়ের দিকে আমি তাকিয়ে থাকি, কেমন করে তা নির্মাণ হয়। মাটিতে তার ইট পেতে সমান করে পাঁচিল দেওয়া হয়, এমনকি পাঁচিলে চমৎকারভাবে মাটির প্রলেপও দেওয়া হয়। আর স্থানীয় বিহারি ঘরের বউয়েদের দেখি দিন কয়েক ধরেই নতুন গম ভাঙানোর আগে তা কুলোয় ঝেড়ে বেছে এবং তাকে ধুয়ে রোদ খাইয়ে তারা শুকনো করেন সম্মিলিতভাবে, অনেকে কিন্তু, আর অনেক অনেক গম কিন্তু। সেই গম পিষেই হবে কিন্তু ছট পুজোর অন্যতম নৈবেদ্য ঠেকুয়া। আজ আবার দেখছি ঠাকুরের ভোগের পেতল, কাঁসা, স্টিলের বাসন কোসন চকচকে করে মেজে সেই অস্থায়ী জলাশয়ের পাঁচিলের ওপর তারা রেখে যাচ্ছেন কিন্তু নিষ্ঠা ভরে। কারণ তাইতেই বোধহয় ভোগ নিবেদন চলবে, বা তাদের খুব নিষ্ঠা ভরে তারা নিরামিষ খাবার খাবেন তিনটে দিন না 4টে দিন সম্ভবত, আমি ঠিক সঠিক জানি না। আর তারপর দেখলাম পুরসভার জলের গাড়ি এলো, সেই দিঘি ভরা জল এখন করে টলমল, আর কার্তিকের অকাল বৃষ্টিতে তা এখন একদম টইটুম্বুর জলে। কাল আবার দেখব এর মধ্যে, মানে ছট পুজোর ঠিক আগেটায় কলা গাছ, আগ গাছও পোঁতা হবে চারিদিকে। ঠিক আমাদের দেখবেন দুর্গা সপ্তমীর নবপত্রিকা স্নানের মতোই কৃষি অনুষঙ্গ কিন্তু এই ছট পুজোতেও। এবার বলি, এই ছট শব্দটি এসছে সংস্কৃত ষষ্ঠ বা শট, তার থেকে প্রাকৃতে শটা মূর্ধন্য শটা ছয় হয়ে গেছে ছট, যার অর্থ হলো 6।
আবার কেউ কেউ বলেন সূর্যরশ্মির ছটা থেকেও ছট, নেহাত অমূলক নয় কথাটা, তাই না? এই ছট যেমন পুংলিঙ্গবাচক শব্দ, তেমনি ছোটি মাইয়াও কিন্তু স্ত্রীলিঙ্গে ছটের সঙ্গেই পূজিতা হন। আর এই নানাবিধ কৃষিজাত দ্রব্য যেগুলো নিবেদন করা হয় ছটের ডালায়, মানে কুলোয় করে গঙ্গা পুজোর সময়, নদীর পুজোর সময়, সেই কৃষিজাত ফলমূল দেওয়াটা যেন আমাদের কৃষিপ্রধান দেশের একটা থ্যাঙ্কস গিভিং বা ধন্যবাদ জ্ঞাপন। এই যে গম উঠলে বিদেশে হয় থ্যাঙ্কস গিভিং, এখানে কিন্তু গম, নতুন গম উঠলেই তাকে ছাড়াই বাছাই করে সেই গমের থেকে পিষে ঠেকুয়া বানানো হয় কিন্তু। আর ছটের সঙ্গে দেখবেন ষষ্ঠী জুড়লেই মনে হয় ছোটি মাইয়াও হয়তো আমাদের ষষ্ঠী দেবীর অনুরূপ কেউ একজন, যিনি শিশুদের রক্ষয়িত্রী এবং পালন করেন এমনই একজন প্রজননের দেবী। আবার সেই মনে পড়ে যায় আমাদের দেশের প্রাচীনতম ফার্টিলিটি কাল্ট ষষ্ঠীর কথা। আর তাই জন্যই বুঝি ছটকে অনেকেই সূর্য ষষ্ঠী বলেন। এই ব্রতের সঙ্গে যেসব আনাজ প্রচুর পরিমাণে ফলে, যেমন এই যে গম বললাম, তারপরে হচ্ছে কলা, আখ, বাতাবি লেবু, পানি ফল, নারকোল। কোথা থেকে জানলাম? আমি তো বিহারি নই, কিন্তু আমার যিনি কাজের সহকারী তিনি কিন্তু একজন বিহারি মহিলা। তিনি বাঙালি ঘরে বিয়ে হয়েছে তার, তাই জন্য তিনি এটার পুরো উপচার এবং সব কিছু নৈবেদ্য কী দিতে হয় সব তিনি জানেন। এবার এই ফলগুলো দেয়া হয় ছট পুজোর নৈবেদ্যে। হ্যাঁ গো গণেশের মা, তোমার কলা বউকে দাগা দিও না, ওর একটা মোচা ফললে পরে ফলবে কত ছানাপোনা। নৃসিংহপ্রসাদ ভাদুরী মহাশয়ের বইতে পেলাম। এই লোকায়ত ছড়াটি মনে পড়ে যায়। তা সে সূর্যের পুজোই হোক বা তার স্ত্রী, কিংবা সূর্য ষষ্ঠীও যদি আমরা বলি, খুব একটা ভুল বলা হবে না। আমাদের 12 মাসের প্রতি শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে কোনো না কোনো ষষ্ঠীর পুজো আমরা বাংলায় জানি, তাই না? বাঙালিরা করি আমরা অনেকেই। তবে হ্যাঁ, আমাদের প্রত্যক্ষ বৈদিক দেবতা সূর্যকে প্রণতি জানানো নতুন কিছু নয়, কিন্তু অনেক প্রণাম মন্ত্রে সূর্যকে প্রণতি জানানো হয় বই কি। আমরা তো জানি সেই বহুল প্রচলিত জবা কুসুম সংকাশং কাশ্যপিয়ং মহাদ্যুতিন, সেটা থেকে নম বিবস্বতে, অথবা এই যে অঘ্রাণ মাসে আমাদের ইতু পুজো হয়, ইতু পুজোর ঘটেতে ওং নম সূর্যায় নমঃ বলা হয়। কিন্তু সূর্য পুজো আমাদের, সূর্য একজন বৈদিক দেবতা, কিন্তু তিনি একজন প্রত্যক্ষ দেবতা। তাকে কিন্তু তার প্রণাম মন্ত্র বা তাকে প্রণাম করা নতুন কিছু নয় আমাদের ধর্মে, কারণ আমাদের জীবনের অপরিহার্য সেই শক্তি যোগান দেন সূর্যদেব, যাকে নদীর জলে আবক্ষ দাঁড়িয়ে প্রণাম এই ছট পুজোয় বা আমাদের অন্যান্য অনেক সূর্য পুজোতে, সেটা কিন্তু মোটেই অযৌক্তিক নয়। কৃষিকাজে লাগে সূর্যালোকের সঙ্গে কিন্তু জলও। মহাভারতের বন পর্বে আমার কাছে যে মহাভারতটি আছে অথেন্টিক, সেটি হচ্ছে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কর্তৃক যেটা লিখিত, কাশিরাম দাস কর্তৃক অনুদিত। তার 3য় অধ্যায়ে, বনপর্বের 3য় অধ্যায়ে দেখছি যুধিষ্ঠির ঋষি ধৌম্যের আদেশে বনবাসে থাকাকালীন সূর্যের অষ্টোত্তর শতনাম করছেন, হারানো রাজ্য সম্পদ ইত্যাদি ফিরে পেতে। তবে এই সূর্য পুজো আর ছট পুজো এক কিনা তার উল্লেখ কিন্তু কোথাও নেই। তবে বিহারিদেরই এই ছট পুজোর এত রমরমা, মানে আমাদের বিহার, ঝাড়খণ্ড, বিহার সংলগ্ন উত্তরপ্রদেশ এবং নেপালে। তবে অন্য কোনো প্রদেশে কৃষি সম্পর্কিত অনেক বারব্রত, লৌকিক বারব্রত কিন্তু উদযাপন এবং পালন চলে সারা বছর ধরে। কারণ বস্তুত আমাদের ভারতবর্ষ একটি কৃষিপ্রধান দেশ, কিন্তু ছটের মতো এতটা ঘন ঘটা বোধহয় আর কোথাও হয় না। তবে ছটি মাইয়া বা ষষ্ঠী দেবীর পুজো, আর সেই সঙ্গে সন্তানের মঙ্গল কামনায় কুলোভর্তি 6 রকমের ফল নিবেদন আমাদের বাংলার ষষ্ঠী পুজোর কথা মনে করায় বই কি। আর এই ষষ্ঠীর কানেকশানই আমার মনে পড়ে কার্তিক মাসের কার্তিক নামক আর এক দেবতার কথা,
যিনি দেবসেনা বা ষষ্ঠীর স্বামী ছিলেন। আমাদের প্রত্যেক দেবদেবীর পুজোর সঙ্গেই সারা মাসের তিথিগুলি সংযুক্ত। একটা অদ্ভুত সুন্দর কানেকশন আমাদের প্রাবন্ধিক নৃসিংহপ্রসাদ বাবু বলেছেন যে শিব পুজো যেমন কৃষ্ণ চতুর্দশীতেই হয়, গণেশের পুজো যেমন হয় শুক্ল চতুর্থীতে, কৃষ্ণের সঙ্গে যেমন কৃষ্ণা অষ্টমী, রামের সঙ্গে যেমন নবমী নির্ধারিত, ঠিক তেমনই কার্তিকের সঙ্গে জুড়ে আছে 6 বা ষষ্ঠী তিথি। ষড়ানন কার্তিকের 6টি মাথা, 6টি হাত, 6 জন কৃত্তিকা তাকে স্তন্যপান করিয়ে প্রতিপালন করেছিলেন, আর দেবসেনা ষষ্ঠীর স্বামী তিনি। তাই ষট বা ছট পুজো যে শুধুই ষষ্ঠীর পুজো নয়, কার্তিকের এই শুক্ল ষষ্ঠী তিথি কার্তিকের সঙ্গেও কিন্তু সম্পর্কিত। এই তথ্যই দিয়েছেন বিশিষ্ট পুরাণবিদ। স্মৃতিশাস্ত্রে তিনি বলেছেন কোথাও সূর্য ষষ্ঠীর কিন্তু কোনো উল্লেখ নেই। স্মার্ত রঘুনন্দনের কৃত্যতর্তে সূর্য ষষ্ঠীর কোনো বিধির কথা কিন্তু বলা হয়নি। তবুও আমি বলি 12 মাসের যে 12 ষষ্ঠীর উদযাপনে ভগবতীর ষষ্ঠাংশ স্বরূপিণী মা ষষ্ঠী বা ছটি যদি বলি, বা দুর্গার অনুরূপ আমরা যদি কল্পনা করে নিই, তাহলে আমাদের বাঙালিদের একটু সুবিধা হয়, তাই না? যার কৃপায় সমস্ত শিশুরা ভালো থাকবে সারা বছর, সেই আশাতেই এই পুজো। তবে ছটির পর ছট হলেন প্রাবন্ধিকের মতে শিব সুত কার্তিক, যিনি আদতে সূর্যই। রুদ্ররূপী শিবের ঔরসেই জন্ম কার্তিকের। অতিরিক্ত সূর্যের দৌরাত্মেও ধ্বংস হতে পারে কিন্তু আমাদের প্রকৃতি। সূর্য কিন্তু এক লহমায় তার তেজে নয়ছয় করে দিতে পারে। ঋগ্বেদে শিবকে সূর্যের মতোই দীপ্তিমান বলা হয়েছে। সেখানে রুদ্র বলতে শিবকেই বুঝিয়েছেন টিকাকার মহীধর। রুদ্রকে আদিত্য বলা হয়েছে। সূর্যই সেখানে প্রত্যক্ষ রুদ্ররূপী দেবতা। এই রুদ্র শিবই কার্তিকের পিতা, কিন্তু আমরা শিবসুত বলি কার্তিককে। অগ্নি ধারণ করেছিলেন শিবের বীর্য, আর তা গঙ্গায় পড়ে গঙ্গার গর্ভে জন্ম হয়েছিল কার্তিকের। তাই কার্তিকের আর এক নাম হলো গাঙ্গেয়, যাকে স্তন্যপান করিয়ে পালন করে রক্ষে করেছিলেন 6 জন কৃত্তিকা। তাই কৃত্তিকা থেকেই তার নাম কার্তিকেয়। এখানে আমাদের প্রাবন্ধিক বুঝিয়েছেন ছট পূজা যদিও ষষ্ঠী কার্তিক কেন্দ্রিক, তবুও সূর্যের উপাসনা কেন হয় তার শাস্ত্রীয় প্রমাণ হিসেবে ঋগ্বেদ এবং শুক্ল যজুর্বেদের কথা বলেছেন তিনি, যেখানে রুদ্র শিবকে সূর্যই বলা হয়েছে, শুক্র ইব সূর্য বলা হয়েছে। মহীধর তার টিকাতে স্পষ্ট করে বলেছেন যে যজুর্বেদে রুদ্র বলতে আদিত্যরূপী সূর্যেরই স্তব করা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যিনি একা চড়ে বেড়ান সেই সূর্যকেই রুদ্র, আমাদের প্রত্যক্ষ দেবতা। আমরা সূর্যকেই একমাত্র দেবতা রূপে দেখতে পাই। আর মৎস্য পুরাণে কার্তিকের রূপ বর্ণনায় তরুণ আদিত্যের মতো বলা হয়েছে তার রূপ। তাই ছট পূজায় সূর্যের উপাসনা মানুষ নিজের অজান্তেই কখন যেন রুদ্র শিবেরও উপাসনা করেন, আবার কার্তিকেরও পুজো করে ফেলেন। কারণ পুরাণ এবং তন্ত্রে সূর্য এবং রুদ্র কার্তিক সব একাকার হয়ে গেলেন। আর ছোটি মাইয়া তো আগেই বলেছি, কার্তিকের স্ত্রী ষষ্ঠী, যিনি দেবসেনা, যার জন্য কার্তিকের আর এক নাম দেব সেনাপতি। তা ছট পুজো পড়ে প্রতি বছর কার্তিকের এই শুক্লা ষষ্ঠী তিথিতে, আমাদের ভাতৃদ্বিতীয়ার পর যে ষষ্ঠী পড়ে সেদিন। তাই ছটের আর এক নাম হলো সূর্য ষষ্ঠী। আবারও বলছি, আমাদের বাঙালিদের এই ষষ্ঠী বললেই, সূর্য ষষ্ঠী বললে মেনে নিতে একটু সুবিধে হয়। কোথাও বলা হয়েছে প্রতিহার ষষ্ঠী, কোথাও বলা হয়েছে কার্তিকী ষষ্ঠী, কোথাও আবার বলা হয়েছে নারী ষষ্ঠী। কারণ আমরা বৈশাখের চন্দন ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের অরণ্য ষষ্ঠী, এরকম নানা ষষ্ঠী। আমার ষষ্ঠী নিয়ে একটা বড় ভিডিও আছে, পারলে দেখে নেবেন যাদের ইন্টারেস্ট আছে। তা এই ছট পুজোয় অস্তগামী আর উদীয়মান সূর্য এবং তার স্ত্রীকে অর্ঘ্য নিবেদন করা হয়। আর তার সঙ্গে জড়িয়ে আছে কিন্তু আমাদের কৃষিকাজ ওতপ্রোতভাবে। একদিকে যেমন ষষ্ঠ বা 6 দিনের থেকে ছট, অন্যদিকে সূর্যের 6টা বা রশ্মির পুজোয় ছট। অনেকে মনে করেন, আগেও বলেছি আবারও বলছি, কেউ আবার একে বলে গোট ষষ্ঠী। আর যেসব মায়ের সন্তানেরা গোঠে কাজ করেন, সেসব রাখালদের মঙ্গল কামনাতেই নাকি
ছট পালন। তা সে যাই হোক, কৃষি উৎসব এই ছটে মূলত সূর্যই বলুন, রুদ্ররূপী শিব বলুন, বা কার্তিক এবং তার সঙ্গে ছোটি মাইয়া বা ষষ্ঠী দেবীর আরাধনা। আর এই যে সূর্যরশ্মি, সূর্যের শক্তি বা নদীর জল, যা ছাড়া কিন্তু চাষাবাদ অসম্ভব। তাই বুঝি শস্য নিবেদন করে প্রণতি জানানোটাই হচ্ছে আমাদের দেশের থ্যাঙ্কস গিভিং বা ধন্যবাদ জ্ঞাপন। তাই ছট পুজোকে আমরা মূলত বিহারীদের পুজো বলে দাগিয়ে দিলেও বা বহিরাগতের পুজো বলে দাগিয়ে দিলেও এটি কিন্তু মা গঙ্গা বা অন্নপূর্ণারও পুজো কেউ কেউ কিন্তু বলেন। তাই ছট পূজা শুধু বিহারের উৎসব নয়, দুর্গার আরাধনা প্রতি মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতেই আগেই বলেছি। ভগবতী প্রকৃতির ষষ্ঠাংশ স্বরূপিণী দেবীই হলেন ষষ্ঠী। আর তাই বুঝি এই যে ষষ্ঠ থেকে ষট থেকে ছট কথাটার উৎপত্তি, সেটা কিন্তু একেবারেই অমূলক নয়। স্থানকাল পাত্রভেদে আবারও সেই নারী শক্তির আরাধনা খেয়াল করেছেন, আর সেখানেই বাংলা বিহার সব সংস্কৃতি ভেসে যায় গঙ্গার জলে। কি অদ্ভুত রসায়ন, তাই না? কৃষি দেবতা সারা বছর ধরে ভরে দেন মনুষ্য জীবনযাপনের খোরাকি, বিনিময়ে আমরা কী বা দিতে পারি তাকে? তাই অনেক দিয়েছ নাথ এই বলে স্মরণ করে মানুষ বরণডালা সাজিয়ে ভক্তি ভরে নিবেদন করে দেন মা গঙ্গার কাছে। আর শুধু গঙ্গাকেই নয়, আর কাকে? সব শক্তির উৎস সেই সূর্যের রশ্মিকে, মানে সূর্যের আলো, গঙ্গার জল, সব ন্যাচারাল রিসোর্সই তো চাই না কৃষির জন্য। আর বাকিটা তো ছটি মাইয়া বা সেই অদৃশ্য নারী শক্তির উদ্দেশ্যে, যার অঙ্গুলি হেলনেই চলছে জগৎ সংসার, চাষাবাদ, মানুষের পালন, শিশুদের ভরণ পোষণ, রক্ষণাবেক্ষণ, সব কিছু। প্রকৃতির অকৃপণ দান সবই তো আমাদের জন্য, তাই না? কিন্তু ছট পুজোয় এত এত কলা কেন অর্ঘ্য দেওয়া হয়? কোনো মূর্তি পুজো নয়, এ যেন প্রকৃতির পুজো। অস্তগামী সূর্যকে ষষ্ঠীর দিন আর সপ্তমী তিথিতে পুনরায় উদীয়মান সূর্যকে বন্দনা করা হয় গঙ্গা বা নদী বা জলাশয়ে। আসলে পারিবারিক সুখ সমৃদ্ধি এবং বাড়ির শিশুদের মঙ্গল কামনায় নারী পুরুষ মিলে এক মিলন উৎসব এই ছট। আর যেসব ফল মা ষষ্ঠী বা গঙ্গা বা সূর্যের উদ্দেশ্যে নিবেদন করে অর্ঘ্য দেওয়া হয়, সেগুলি লক্ষ্য করে দেখবেন, আবারও বলছি, প্রচুর পরিমাণে ফলে। এই যে গম যেমন ঠেকুয়ার অন্যতম জিনিস উপকরণ, কলা, নারকোল, সুপারি, বাতাবি লেবু, পানি ফল, আখ, যেগুলো প্রচুর পরিমাণে ফলে। আর সেখানেই যেন বংশবিস্তার বা প্রজননের দেবী মা ষষ্ঠীর সঙ্গে ছোটি মাইয়া কোথায় মিলেমিশে একাকার হয়ে গেছেন। আর সেখানেই মনে হয় ছট পুজোর যে আর এক নাম সূর্য ষষ্ঠী, তা কিন্তু একেবারে অমূলক নয়। কেমন লাগলো জানাবেন কিন্তু আপনারা, পারলে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এবং নমস্কার।